ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা আবার সায়েন্সের মধ্যে ঢুকছি। তোমরা জানো যে আমি বিপিএসসি 4.0-র জন্য যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করি এবং পার্ট পার্ট করে তোমাদের কি বলে ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো আমরা ধরেছি। বায়োলজি একটা ভিডিও করেছি, কেমিস্ট্রির একটাও করিনি, আর ফিজিক্সের আজকে সেকেন্ড করছি। তোমরা অনেকজনই দেখেছো, কমেন্ট ভালোই পেয়েছি, ভিডিও ভালো হচ্ছে এবং তোমরা হয়তো দেখেছো যে আমি কিভাবে ডিটেলসে করি। একটা কোশ্চেন করা মানে 4-5টা ইনফরমেশন পাওয়া এবং তার সাথে সাথে যতগুলো লজিক বলার বলে দিচ্ছি, ছোট ছোটগুলো, যেগুলো বড় লজিক এই এমসিকিউ সেশনে হবে না, সেগুলো পেড ব্যাচে করতে হবে। অতএব যারা পেড ব্যাচ নাওনি তারা বুঝতে পারছো যে যদি ফ্রির ক্লাসে এটা হয় তাহলে পেড ব্যাচে কি হচ্ছে। অবভিয়াসলি পেড ব্যাচ আর ফ্রির ক্লাসের মধ্যে তফাৎ থাকে, তোমরা সবাই জানো। তো অতএব তোমাদের দেখতে হবে যে 899 টাকায় একটা কোর্সে আমরা যা দিই, এখানে যদি এইভাবে তো পাও তাহলে ওখানে কি পাচ্ছ। আর একটা কি ইম্পর্টেন্ট, এর পিডিএফটা আমি তোমাদের ফিজিক্সের, যেমন এটা হচ্ছে ফিজিক্সের বিপিএসসির 1992 থেকে 2024, মানে ভাবো এত দিনে বিপিএসসি যা ফিজিক্সের কোশ্চেন তৈরি করেছে সেগুলোর পাঠ করেছি এবং সেগুলো আমি প্রায় অ্যাপ্রক্স 150টা ফিজিক্স করাবো। তোমরা কিছু না পড়লেও এই ফিজিক্স পড়ে যেও, এই ফিজিক্সের 150টা কোশ্চেন করে যেও। আমি এইটুকু গ্যারান্টি দেবো, ফিজিক্সের যা কোশ্চেন থাকবে তুমি অলমোস্ট পারবে এবং এখান থেকেই থাকবে। সে একটা দুটো হয়তো ফিজিক্সের 3-4টে থাকলে তুমি 3টে হয়তো এখান থেকেই পাবে, এরকম ব্যাপার। আর সায়েন্সের মধ্যে সব থেকে বেশি ফিজিক্সেই থাকবে। এবার ওটা বলা যায় না, ফিজিক্স কোনোবার কেমিস্ট্রি, তিনটা মিলেই থাকবে। এটা হচ্ছে পার্ট 2। প্রথম পার্টে আমরা 1 থেকে 25 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 25 থেকে 50 পর্যন্ত আলোচনা করব। আর এর টেলিগ্রাম একমাত্র পেড ব্যাচে দেওয়া হবে। যারা পেড ব্যাচে আছো, আমি আজকেই তাদের টেলিগ্রাম ব্যাচের পার্ট 1টা দেওয়া হয়নি, আর পার্ট 2টা আর আজকে মিলে আমি দিয়ে দেব। চলো দেরি না করে আমরা পরে ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, যেহেতু 25 নাম্বার পর্যন্ত অলরেডি আমরা করেছি, তাহলে এখন 26 নাম্বার করব। কি দেখতে পাচ্ছ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আমাদের 64 বিপিএসসি 2018 সালে এসেছিল। বলছে যে দ্য ওয়েভলেন্থ, তার আগে আমি এটা বোঝার জন্য আমি কিছু দেখাচ্ছি। এই যে আমাদের ভিজিবল লাইট যেটা আমাদের সূর্য থেকে এখানে আসছে, সেটার দেখতে পাচ্ছ যে এটা প্রিজম আছে, এখান থেকে এখানে লাইট ঢুকলে এই 7টা আলোতে আমাদের কনভার্ট হয়ে যায়, এতে যেটা আমরা বেনিয়া সহকলা বা ভিবগিরিও বলি। অতএব এই যে রেড আর এই যে আমাদের ভায়োলেট, এই রেডের ওয়েভলেন্থটা হচ্ছে সব থেকে বেশি বাট এনার্জি কম, আর এর ওয়েভলেন্থটা হচ্ছে সব থেকে কম কিন্তু এনার্জি বেশি। ওই হিসাবে তোমাকে চেয়েছে। তো তোমরা যদি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যাও তাহলে ওয়েভলেন্থটা কি করবে, উপর থেকে নিচে কমবে, কিন্তু এনার্জিটা উপর থেকে নিচের দিকে বাড়বে। তাহলে দেখো এখানে রেডের আমরা কি দেখবো, ওয়েভলেন্থটা বেশি কার থেকে, ভায়োলেটের থেকে। তো কোশ্চেনটা এখানে ওটাই চেয়েছে যে কোনটা ঠিক কারেক্ট। তাহলে দেখতেই পাচ্ছ যে কারেক্ট হবে এখানে দ্য ওয়েভলেন্থ ইজ রেড লাইট ইজ লেস দেন ভায়োলেট। ভুল বলেছে এটা, কারণ আমরা দেখলাম লেস হবে না। তাহলে কি হবে, গ্রেটার হবে। দ্য ওয়েভলেন্থ অফ রেড লাইট ইজ গ্রেটার দেন দ্যাট অফ ভায়োলেট। অপশন বিটা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে উপরে রেড ছিল আর নিচে ভায়োলেট ছিল, আর এটা হচ্ছে বেশি। তাহলে উপর থেকে যত নিচের দিকে যাবে তত কমবে। তাহলে রেডটা সব থেকে বেশি, তাহলে সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বিটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট 27 নম্বর কোশ্চেন কি বলছে দেখো,
27 নম্বর কোশ্চেন বলছে হোয়েন এ সফট ফিল, এখানেও একটা বুঝার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা বলছে, বুঝাচ্ছি, যে যখন আমরা সাবানের ফেনা, উদাহরণ বলছি, ধরো সাবানের ফেনা করি আর উপর থেকে সূর্যের লাইট পড়ে, কীরকম দেখতে লাগে দেখো তো, এরকম দেখতে লাগে না? তো বলছি এটা লাইটের কোন ফেনোমেনার জন্য? তাহলে এই টাইপের যদি কোশ্চেন আসে যে সূর্যের আলোয় সাবানের ফেনাতে সূর্যের আলো পড়লে যে একটা এরকম একটা আমরা কালার দেখতে পাই চকচকের, যেটা বুদবুদ করে, বুদবুদগুলোকে এইরকম সুন্দর লাগে, তো সেটা কিসের কারণে? সেটা কিছু না জানলেও এটা অ্যান্সার করা যায়। সেটা হবে আমাদের ইন্টারফারেন্স অফ লাইট। মাথায় রাখবে যে ওটা আমাদের ইন্টারফারেন্স অফ লাইটের কারণে হয়। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো 28 নাম্বার বলছে যে দ্য পজিটিভলি চার্জ পার্ট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম। আমরা জানি যে একটা অ্যাটম যদি থাকে, অ্যাটমের বলছে সেন্টারে যে একটা পার্ট থাকে সেটাকে কি বলে? দেখতেই পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের পার্টিকেল থাকে, যেমন লাল, এখানে লালগুলোকে নিউট্রন বলেছি, আর যেগুলো নীল এগুলো হচ্ছে প্রোটন বলেছি। তাহলে নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসে থাকে, আর এই নিউক্লিয়াসের এটাকে আমরা নিউক্লিয়াস বলবো। আর এই কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে, এবং এখানে ওটাই কোশ্চেন বলছে যে একটা, এটা যদি অ্যাটম হয়, অ্যাটমের মধ্যে মিডিলে যে সেন্টারে থাকে তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে আমাদের নিউক্লিয়াস অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের নিউক্লিয়াস অ্যান্সার হবে। নেক্সট, যদি কক্ষপথে বলে তাহলে বলবে ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন অ্যান্ড নিউট্রন। ঠিক আছে, এবার দেখো ডিরেক্ট ট্রান্সফরমেশন অফ সলিড টু গ্যাস। বলছে যখন আমাদের সলিড, এটা যদি সলিড থাকে, সলিড থেকে গ্যাসে ডিরেক্ট কি করে যাব? আমরা যখন জলকে, যখন বরফ থাকে, বরফকে যখন তাপ দিই তাহলে কি কঠিন থেকে তরল হয়, আবার তরলকে যখন তাপ দিই তারপর গ্যাস হয়। কিন্তু এখানে বলছে ডিরেক্ট থেকে, কঠিন থেকে গ্যাস। যেমন উদাহরণ হচ্ছে কপুর, বেঞ্জোইক অ্যাসিড, ন্যাপথলিন, এগুলোকে তুমি যদি পুরাও ডিরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটার নাম কি চাইছে? তাহলে আমি তোমাদের খালি ওই প্রক্রিয়াটা না, যত রকমের পরীক্ষায় যত রকমের প্রক্রিয়া আছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমাদের যেমন স্টেট আজকের দিনে 5টা স্টেট। এখানে কি কি আছে আমাদের? এখানে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে আমাদের গ্যাস, আর এটা হচ্ছে আমাদের প্লাজমা। তো ভালো করে বুঝবে, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। দেখো সলিড থেকে যখন আমাদের লিকুইডে যায় তাকে আমরা কি বলি? মেল্টিং বলি। আবার লিকুইড থেকে, যেমন উদাহরণ হচ্ছে মেল্টিং এর কি, বরফ থেকে জল হওয়া, সেটা হচ্ছে মেল্টিং। আবার জল থেকে যখন আমাদের গ্যাস হয় সেটা হচ্ছে ভ্যাপারাইজেশন। আবার এই গ্যাস থেকে যখন আমাদের প্লাজমা যায় সেটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন। আবার উল্টো কেস, প্লাজমা থেকে যখন আমরা একটু তাপটা কমাই তাহলে হচ্ছে ডিআয়োনাইজেশন হয়ে গ্যাস হবে। আবার এখান থেকে কনডেনশন হয়ে আমাদের তরল হবে, আর তরল থেকে আমাদের ফ্রিজিং হয়ে আবার গ্যাস হবে। এগুলো আমরা বললাম। আর কি এই এবার বলছে কোশ্চেন তো আমাদের এটি বলেনি, এগুলো তো আমরা পড়লাম, এগুলো একটাও বলেনি, এগুলো যে কোনো পরীক্ষায় বলতে পারে। বলেছে তোমাকে ডিরেক্ট, এটা হচ্ছে কঠিন, এখান থেকে ডিরেক্ট এখানে যাব। এটা হচ্ছে আমাদের সাবলিমেশন, এটা হচ্ছে আমাদের সাবলিমেশন। ঠিক আছে, আর চলো তাহলে সাবলিমেশনের এটাই অ্যান্সার চাইছে, ওটাই বলছে। দেখো সরি, দ্য ডিরেক্ট ট্রান্সফার। দেখো তাহলে কি হবে? গ্যাস থেকে, সলিড থেকে গ্যাসে যাচ্ছে, তাহলে আমাদের হওয়া উচিত হবে কি? সেটা হচ্ছে আমাদের সাবলিমেশন। উদাহরণ যদি বলে সাবলিমেশনের উদাহরণ কি, তাহলে বলবে কপুর, ন্যাপথলিন, বেঞ্জোইক অ্যাসিড, এরকম জিনিসগুলো। ঠিক আছে, এদেরকে পুরালে দেখবে কপুর পুরালে তরল হয় না, একদম গ্যাস ছুটে। ঠিক আছে, তারপরে কি দেখো, দ্য টেম্পারেচার পয়েন্ট অ্যাট হুইচ সলিড, লিকুইড, গ্যাস। বলছে একটা পয়েন্টের নাম বলো যে পয়েন্টটাতে টেম্পারেচার, সেই চাপে, সেই টেম্পারেচারে তার তরল হতে পারে, গ্যাসও হতে পারে, কঠিন হতে পারে। অ্যাকচুয়ালি দেখো একটা জিনিস মনে রাখবে
আমাদের গ্যাস সিলিন্ডার যে আছে, দেখবে গ্যাস সিলিন্ডারকে নাম বলি গ্যাস, কিন্তু তরল গ্যাসকে ঝাঁকাবে মনে হবে তেল আছে ভিতরে। অ্যাকচুয়ালি কি, ওটাকে এতটা চাপ দিয়ে কম্পোস্ট করে দেওয়া হয় যে ওটা তরলে পরিণত হয়ে যায়, তার জন্য ওটা লিকুইড হয়ে যায়। তো কোনো বস্তু কি অবস্থাতে থাকবে তার উষ্ণতা আর তার চাপের উপর নির্ভর করবে। তো বলছে কোনো চাপে এবং কোনো উষ্ণতাতে কোনো বস্তু যদি তরল, গ্যাস, সলিড সব অবস্থাতেই থাকতে পারে, সেই পয়েন্টটাকে কি বলে, তাহলে তোমাদের এই গ্রাফটা দেখতে হবে। ঠিক আছে, এই গ্রাফটা কি, ধরে নাও এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের আর এটা হচ্ছে আমাদের প্রেসারের গ্রাফ। তো ওই রকম আমরা দেখবো যে এইরকম একটা গ্রাফ আছে, এই জায়গাতে কোনো বিন্দু পড়লে সে লিকুইড হবে, এই জায়গাতে পড়লে সলিড হবে, এই জায়গাতে পড়লে গ্যাস হবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি কি বলবো, কিছুই না, বর্ডারে পড়ে। তো এটাকেই আমরা ট্রিপল পয়েন্ট বলবো, লেখা আছে দেখো ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, এই ট্রিপল পয়েন্টে সলিডও হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসও হতে পারে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে আমাদের ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট, অ্যান্সার হবে ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, বলছে কসমিক রে। কসমিক রেটা কি, বলছে কসমিক রে এটা কি জিনিস, তাহলে বলবে একটা হচ্ছে চার্জ পার্টিকেল। কসমিক রে কিছুই জিনিস না, এটা হচ্ছে চার্জ পার্টিকেল। ঠিক আছে, অত কিছু বুঝতে হবে না, বুঝতে গেলে মানে এটা অনেক কনসেপ্ট আছে। 2015 সালে বিপিএসসিতে এসেছিল, যেটা কসমিক রে হচ্ছে একটা আমাদের চার্জ পার্টিকেল। নেক্সট 32 নম্বরে কি বলছে দেখো, 32 নম্বরে বলছে ইন 2G স্পেকট্রাম, এই যে 2G স্পেকট্রাম দ্য লেটার জি স্ট্যান্ড ফর হুইচ ওয়ার্ড, বলছে জি থেকে কি, জি থেকে আমাদের কি হবে, বলছে গ্লোবাল না গভর্নমেন্ট না জেনারেশন না গুগল, এখানে হবে আমাদের সি, অপশন সি, জেনারেশন। ঠিক আছে, 2 জেনারেশন বলা হয় আসলে। ঠিক আছে, তো এটা জানতে হবে, না জানলে। 33 কি বলছে দেখো, 33 বলছে হুইচ ওয়াজ দ্য ইনভেনশন অফ রাডার, বলছে রাডারটা কে তৈরি করেছিল। এই রাডার, সোনার কি জিনিস, এগুলো আমরা পেট বেচে পড়াবো, আমি পড়াইনি এখনো, এখন আমি এই মুহূর্তে যাচ্ছি না। তাহলে মনে রাখবে রাডার হচ্ছে আমাদের রবার্ট ওয়াটসন তৈরি করে, মানে আবিষ্কার করেছিল। খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় দেয়। ঠিক আছে, রবার্ট ওয়াটসন। তারপরে এবার চলে আসো আমাদের গড পার্টিকেল। এই গড পার্টিকেল কি জিনিস দেখো, আজকের দিনে আমাদের যদি বলো, প্রথমে আমরা বলতাম যে অ্যাটমকে ভাঙা যায় না, তারপরে আমরা দেখলাম অ্যাটমকে ভাঙা যায়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, 3টা ভাঙা যায়। বাট আজকের দিনে আমাদের 17টা ভাগ করেছি আমরা, 17। ইলেকট্রনকে এখনো পর্যন্ত ভাগ করতে পারিনি, বাট প্রোটন নিউট্রনের ভিতরে আমরা অনেকগুলো ভাগ করে আজকের দিনে কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল কিন্তু 17টা। তো ওই 17টার মধ্যে একটাকে আমরা গড পার্টিকেল বলি। ঠিক আছে, এটাকে আমাদের গড পার্টিকেল বলি, সেটা আমাদের কি, হিগ বসন। ঠিক আছে, অপশন বি ইজ দা হিগ বসন। তারপরে 35 নাম্বার কি বলছে দেখো, 35 নাম্বার বলছে যে স্যার সিভি রমন রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স। আমাদের নোবেল প্রাইজ প্রথম কে পেয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা পেয়েছিল 1913 সালে। তারপরে আমাদের পেয়েছিল 1930 সালে সিভি রমন। যে কথা বলছে, এই সিভি রমনের ডেট অফ বার্থ কবে, সেটা হচ্ছে আমাদের 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, যেটাতে আমাদের সায়েন্স দিবস মানাই, সেটা হচ্ছে আমাদের সিভি রমনের। তাহলে এটা ইয়ারটা ছিল আমাদের 1930 সালে পেয়েছিল। যদি মাদার টেরেজা কবে পেয়েছিল, তো মাদার টেরেজা মনে রাখবে 1979 সালে। যদি বলে আমাদের অমর্ত্য সেন কবে, বলে 1998 সালে পেয়েছিল। ঠিক আছে, চলো তারপরে 36 নম্বরে কি বলছে দেখো, হুইচ সায়েন্টিস্ট ইনভেন্ট দ্য টেলিস্কোপ, বলছে এদের মধ্যে কে টেলিস্কোপ আবিষ্কার করেছিল।
সেটা হচ্ছে নিউটন, না জেমস ওয়াট, না কে না গ্যালিলিও। তাহলে এটা হচ্ছে আমাদের টেলিস্কোপ, গ্যালিলিও আবিষ্কার করেছিল। ঠিক আছে, চলো তারপরে 37 নাম্বার কি বলছে দেখো। 37 নাম্বার বলছে হুইচ ইনভেন্ট দ্য এরোপ্লেন দ্য বিগিনিং দিস কান্ট্রি। বলছে দিস সেঞ্চুরিতে বলছে প্রথম যখন এরোপ্লেন তৈরি হয়েছিল তখন কে আবিষ্কার করেছিল ওই সময় সেঞ্চুরিটা, সেটা হচ্ছে আমাদের রাইট ব্রাদার্স। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 38 কি বলছে দেখো। 38 বলছে 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 1 মাইক্রন। তোমাদের দেখাচ্ছি 1 মাইক্রন সমান সমান দেখো আসলে কি। দেখো মাইক্রন বলো, এখানে মাইক্রন বা মাইক্রোমিটার যদি বলি তাহলে একে সিম্বল হচ্ছে এইরকম। আর 1 মাইক্রন ইকুয়াল টু হয় আমাদের 10⁻⁻6 মিটার। এটাকে যদি আমরা সেমিতে যাই 10⁻⁴ মিটার সেমি হয়ে যায়। ঠিক আছে, আর যদি আমরা মিলিমিটারে যাই তাহলে 10⁻³ মিলিমিটার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাই চাইছে যে কি হবে। আর এটা 10⁻³ মিলিমিটার মানে হচ্ছে নিচের দিকে 1000। ঠিক আছে, আর এটাকে মনে রাখবে এটাতে কি মাপা এত ছোট, তার জন্য সেল সাইজ মেজার করা হয়। আর পিকোমিটার কি, 1 পিকোমিটার হচ্ছে 10⁻12 মিটার। তাহলে মনে রাখবে 12 হচ্ছে পিকোমিটার আর 6 হচ্ছে মাইক্রন। তাহলে কি কোনটা অ্যান্সার হবে দেখে নাও। নিচের দিকে 3টা শূন্য, তাহলে নিচের দিকে 3টা শূন্য মানে দেখতেই পাচ্ছ যে এটা। ঠিক আছে, 1/1000 mm। যদি এটাই হচ্ছে আমাদের, যদি আমরা সেমিতে বলতাম তাহলে কি হতো 1/4টা শূন্য হয়ে যেত যদি এস সেমি। আর এটাই যদি বলতাম মিটারে তাহলে কি হতো 1/6টা মিটার। তো বিভিন্ন এককে বিভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, চল তারপরে কি বলছে দেখো। দ্য ভ্যালু অফ 40 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। দেখো এখানে অঙ্ক দিয়ে দিয়েছে যে যদি আমাদের ভ্যালুটা যদি 40 ডিগ্রি হয়, একটা জিনিস মাথায় রাখবে যে যদি আমাদের -40 থাকতো তাহলে আমরা বলে দিতাম অ্যান্সারটা -40। মানে -40 ডিগ্রি সেলসিয়াসে যা হয় ফারেনহাইটেও তা হয়। তার জন্য ওটা দেয়নি, বলেছে তোমাকে 40 ডিগ্রি +40 ডিগ্রিতে। আসলে কিভাবে কনভার্ট করবে দেখে নাও। তোমাকে যদি এরকম সূত্র দিয়ে দেয় কনভার্টিং, আমি সবগুলো সূত্র দিয়ে দিয়েছি। যদি কেলভিন দেয় আর তাহলে ফারেনহাইট চাইবে, তাহলে এটা সূত্র মনে হবে। যদি কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক দেয় এটা মনে রাখবে। যদি ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে দেয় তাহলে এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে তোমার কত ডিগ্রি সেলসিয়াস বলেছে সূত্রটা এই কোশ্চেনটাতে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, ফারেনহাইট বার করতে বলছে। সেলসিয়াস আর ফারেনহাইটের মানে সূত্র এটা। তাহলে ওই হিসাবে করো যে এখানে 40 ডিগ্রি যদি আমাদের সেলসিয়াস দেওয়া যায় তাহলে এফ -32/9। সি এর মান তো আমার দেওয়া আছে কত 40/5, কাটাকাটি করলে কত 5×8 40 আর 9×8 72 হয়ে গেল। তাহলে এফ ইকুয়াল টু 72 + 32, তাহলে কত হবে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ওই হিসাবে তোমাকে অঙ্ক করতে হবে। এখানে আমাদের সেলসিয়াস দেওয়া ছিল, ফারেনহাইট বার করতে পারলাম। যদি ফারেনহাইট দেওয়া থাকে সেলসিয়াস বার করতে পারবো। এখানে কেলভিন দেওয়া থাকলে সেলসিয়াস পাবো, সেলসিয়াস থাকলে কেলভিন পাবো। এখানে কেলভিন থাকলে ফারেনহাইট পাবো, ফারেনহাইট থাকলে কেলভিন পাবো। এই 3টা সূত্র হচ্ছে মন্ত্র। ঠিক আছে, এটি করে নিলে এই টাইপের জিনিসগুলো হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, মনে রাখবে 104 ডিগ্রি ফারেনহাইট হবে। নেক্সট 40 নাম্বার কি বলছে দেখো। বলছে দ্য টেকনিক অফ ক্রোমাটোগ্রাফি ইজ ইউজড। কোন ক্রোমাটোগ্রাফিতে কি টেকনিক ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এখানে দ্য সেপারেটিং সাবস্টেন্স ফ্রম
মিক্সচার। তাহলে অ্যান্সারটা হবে অপশান ডি, যে অপশান ডিতে কি আছে, যে সেপারেটিং সাবস্টেন্স ফর মিক্সচার। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 41 কি বলছে, হু ডিফাইন মোশন ফার্স্ট টাইম। বলছে মোশনটা প্রথম ফার্স্ট টাইম কে ডিফাইন করেছিল? তো আমি বলি না, গ্যালিলিওর বিশাল বড় রোল ছিল, গ্যালিলিও প্রথম আবিষ্কার করেছিল মোশন। তাহলে অ্যান্সারটা হবে গ্যালিলিও প্রথম মোশন আবিষ্কার করেছিল। নেক্সট 42 কি বলছে দেখো, 42 বলছে টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম। বলছে পেন্ডুলামের টাইম পিরিয়ডটা কিভাবে করে। দেখো পেন্ডুলামের টাইম পিরিয়ডের সূত্র হলো টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে দেখো তো কারপর জি তো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জি, পাই 2π, তাহলে একমাত্র কে থাকছে এল, আর এল মানে কি লেন্থ। তাহলে আমরা বলবো টাইমের সাথে লেন্থের সম্পর্ক আছে, টাইম বাড়লে লেন্থ বাড়বে, লেন্থ বাড়লে টাইম বাড়বে। তাহলে ওটাই বলছে ডিপেন্ড কার পর, তাহলে ডিপেন্ড হচ্ছে আমাদের লেন্থের ওপর। ঠিক আছে, যেহেতু আমাদের টাইম পিরিয়ডটা চাইছে তাহলে কিন্তু লেন্থের সাথে ডিপেন্ডিং হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সূত্রটা মনে রাখবে তোমরা। তারপরে কি বলছে, দ্য প্রোডাক্ট অফ ফোর্স। ফোর্সটা কি আমরা জানি, ফোর্স এফ ইকুয়াল টু কি হয় এম ইন্টু এ। এটা কি মাস, আর এটা কি এক্সেলারেশন। তাহলে মাস ইন্টু এক্সেলারেশন। তারটাই দেখো বলছে ফোর্সটা কার, তাহলে মাস দেখতে পাচ্ছ, এক্সেলারেশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। তারপরে 44 কি বলছে, যে হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্মুলা ফাইন অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের কোনটা ফর্মুলা বলছে কারেক্ট, ঠিক আছে, তো সেটা আমাদের দেখতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি এ সব ডি। তাহলে আমাদের কয়েকটা সূত্র আছে, দেখো এই 3টা সূত্র হচ্ছে আমাদের মেন। তো এই 3টা সূত্রের মধ্যে কোনটাতে আমাদের অ্যাক্সেলারেশন বার করব, দেখো যে কোনো একটাতে এখান থেকে বার করি, এটা দেওয়া আছে তোমার ইউভি আর টি। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাক্সেলারেশনটা বার করি তাহলে আলটিমেট কি হবে, এই ইউটা এদিকে চলে আসবে, তাহলে কি হবে ভি মাইনাস ইউ, আর টিটা বাই হয়ে যাবে, তারপর তো ওইদিকে এ হবে। তাহলে দেখো ভি মাইনাস ইউ বাই টি কোনটা আছে অ্যান্সার, তাহলে ভি মাইনাস ইউ বাই টি অপশন 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেটা হবে আমাদের এটা। ঠিক আছে, অপশন ভি মাইনাস ইউ বাই টি, বাস। তারপরে নেক্সট 45 নম্বরে কি বলছে দেখো, 45 নম্বরে বলছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ টু অবজেক্ট of different masses fell freely near the surface of the moon। বলছে মুনে যে সারফেস অফ দ্য মুন, এই মুনের মধ্যে চাঁদের মধ্যে ফ্রিলি দুটো বস্তুকে ছেড়ে দিলাম, এবং দুটো বস্তুর মাস আলাদা আলাদা, তাহলে কি হারে ওরা ভেলোসিটিতে পড়বে, কারণ ওখানে কোনো মাধ্যম না থাকার জন্য ওরা সেম ভেলোসিটিতে পড়বে, যতই মাস কম আর বেশি থাক সেটা নির্ভর করবে না। তাহলে ওই হিসাবে অ্যান্সার কোনটা হবে দেখো, রিমেন সেম। তাহলে সেম বলতে কোনটা আছে দেখে নাও, উইল হ্যাভ দ্য সেম ভেলোসিটি অ্যাট দ্য, মানে সব জায়গাতে ভেলোসিটি সেম থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 46 দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াশিং মেশিন। বলছে ওয়াশিং মেশিনে কি প্রিন্সিপাল কাজ করে, তো সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। যেমন তোমাকে যদি বলে যে বাটার তৈরি করতে কি ব্যবহার করা হয়, মানে কি ফোর্স কাজে লাগে বাটার, সেটা কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কি হইতে, বা ছোটোবেলায় মনে করো দড়িতে ইট বেঁধে আমরা এইভাবে ঘোরাতাম, তাহলে মনে করো আমরা কিন্তু দড়িটাকে টানতাম, ছেড়ে দিলে দড়িটা ওদিকে চলে যাবে, তাহলে নিশ্চয় ওদিকে কেউ টানছে, ওই বলটা যেটা টানতো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ওই হিসাবে ওয়াশিং মেশিনে সেই হিসাবে কাজটা করে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কাজটা করে। তাহলে অ্যান্সার হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলছে,
হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ইজ নট এ ভ্যাক্টর, বলছে নট এ ভ্যাক্টর, তাহলে চাইছে কি স্কেলার। তাহলে আমরা তো জানি যে ডিসপ্লেসমেন্টের একটা নির্দিষ্ট দিক আছে, মান আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যাক্টর। তারপরে বলছে ভ্যালোসিটি, ভ্যালোসিটি তো মানে কি, ভ্যালোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে আমাদের এটাও হচ্ছে ভ্যাক্টর। ফোর্স একটা নির্দিষ্ট দিক আছে, এরও ফোর্স। বা ভ্যালোসিটি, ভলিউমের কোনো নির্দিষ্ট নেই, দিক নেই, তার জন্য এটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো 48 কি বলছে, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটিস obtained from the ratio of momentum velocities। দেখো বলছে মোমেন্টাম বাই ভ্যালোসিটি, তো বলছে পি, এটা মোমেন্টামকে পি দিয়ে গণ্য করি বাই ভ্যালোসিটি, এই রেশিওটা কি হবে, মোমেন্টাম মানে আমরা কি জানি এম এবং ভি, ভর এবং বেগ, আর ভি মানে ভি, এই ভি কেটে গেল, থাকলো কি, সেটা থাকলো আমাদের শুধু এম, মানে শুধু থাকলো মাস। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে, শুধু মাস। তোমরা দেখতে পাচ্ছ যে বিপিএসসি যে বিশাল বড় কিছু সায়েন্স দিচ্ছে তা না, আমাদের কম্পিটিটিভের সিলেবাসে যা আমরা পড়েছি, যা পড়ি তার মধ্যেই থাকে। অতএব তোমরা নিশ্চিত থাকো যে সায়েন্স নিয়ে বিশাল ভয় করো না। এবং আমি প্রিভিয়াস ইয়ারে যতগুলো করাবো, আর যারা ব্যাচে পড়ছো তাদের তো 8-এ 8 পাবে, আর যারা ক্লাস করছো তারাও কিছুটা পাবে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে কয়েক টাকার জন্য ব্যাচটা যে তোমরা নিচ্ছ না, কত ভুল করছো সেটা পরীক্ষার পরে বা পরীক্ষার আগে বুঝতে পারবে। কারণ এর যাবতীয় পিডিএফগুলো আমি তোমাদেরকে পেড ব্যাচে দিয়ে দিচ্ছি, এবং যারা এই পিডিএফগুলো থাকলে তার প্রিন্ট আউট না করলেও চলবে, কারণ মোবাইলে স্লাইড করে এগুলো পড়ে নিতে পারবে। কারণ এগুলো বিশাল কিছু এমন জিনিস না, কারণ আমি তো তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি, জাস্ট খালি রিভিশন করবে, রিভিশনটাই তোমাদের দরকার। অর্থাৎ যারা এখনও কোর্সটা কিনোনি তারা অবশ্যই কিনে নিও। টাকা এদিক ওদিক কোথায় চলে যাচ্ছে, বাট 899 টাকায় তোমাদের একটা চাকরির পরীক্ষার জন্য আমি তো ওয়ান টাইম নিচ্ছি, অফলাইনে গেলে তো তোমাদের 1 মাসের এটা বেতন। অতএব তোমরা ভালো বুঝো, ঠিক আছে। নেক্সট পরেরটাতে যাও। 49 কি বলছে দেখো, 49 বলছে 1 কিলোমিটার ডিস্টেন্স মিন্স, খুবই সোজা কোশ্চেন, যে কত মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 মিটারে 1 কিলোমিটার, এটা আমরা জানি। ঠিক আছে, ছোট, খুবই সোজা ছিল। তারপরে কি বলছে দেখো, 1 পিকোগ্রাম ইজ ইকুয়াল টু, তাহলে দেখো কি আছে, যেমন একটু আগেই দেখলাম আমরা 1 মাইক্রন সমান 10⁻⁶ মিটার, যেটা সেল মেজার করা হয়, এবং পিকোমিটার মানে হচ্ছে 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে আমাদের 10⁻12 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই তোমাদের আমি টোটাল আগের দিন 25টা, আজকের 25টা, 50টা করালাম। এই 50টা আমি টোটাল 150টা ফিজিক্সের এমসিকিউ করাবো, এরকম অ্যাপ্রক্সলি 3টা সাবজেক্টই করিয়ে দেব, মানে 500 এমসিকিউর মধ্যে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমরা কিছু না করলেও সায়েন্সের এই কয়েকটা জিনিস দেখে যাবে, তোমরা অবশ্যই সায়েন্সে হেল্প পাবে। আর তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমি তো ডিটেলসে যাচ্ছি, এমসিকিউ হলে কি হবে, যেটা কনসেপ্ট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এরপরে আমরা ভিডিওটা শেয়ার করো, তাহলে ভিডিওটা যদি বেশি জন দেখে, তোমরা, আমি দেখি কি ওয়েস্ট বেঙ্গলের ছেলে তো, এটাই প্রবলেম, তোমাদের কোনো ইনফরমেশান দিলে তোমরা একদম খুব দেখো, খুব ভিউ হয়, কিন্তু যেটা আমি একটা কাজের জিনিস দিচ্ছি, এগুলো তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স নিয়ে বসে রয়েছো, এত ভালো পড়াবে না, তুমি দেখবে এত ভালো পড়াবে না। অতএব তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে পেড ব্যাচটা নিয়ে নাও, এত ভালো তোমাদের পড়াবে না। আর এটা তো আমাদের শুধু ঝলক দিচ্ছি যে ইউটিউব চ্যানেলে, বাট মেন খেলা তো আমাদের ব্যাচে। ঠিক আছে, যারা পড়ে তোমরা একবার জিজ্ঞেস করে নিও কেমন করে ক্লাস হয়। থ্যাংক ইউ, আবার দেখা হবে।